হ্যাঁ, ইয়ার মোস্ট ওয়েলকাম ইয়াং ম্যান, ইয়ার মোস্ট ওয়েলকাম। একটু থামলেন তিনি, তারপর ফের বললেন, জামাই নয়, ছেলে হয়ে থেকো, আমার পরিবারের বাবা, ছেলে হয়ে থেকো। এখন থেকে মনে রেখো তোমার আরও একটা বাবা আছে। বাবার মতো কাজ হয়তো করতে পারিনি কোনো দিন, কিন্তু কথা দিচ্ছি সামনে থেকে তোমার সমস্ত কঠিন পরিস্থিতিতে তুমি এই বাবাকে তোমার ঢাল হিসেবে পাবে। কথা দিচ্ছি আমি। আয়ান স্থবিত ছিল, কিন্তু মেহমেদের কথায় এবার ওই পুরুষ চোখেও পানি জমল তার। বাবা মায়ের অনুপস্থিতি বড়বেলায় না কাঁদালো, মেহমেদের এই একটা কথা তাকে কাঁদালো আজ। সত্যি বলতে শেহজাদ তো একেবারে নিশ্চিন্ত ছিল না, তবে মেহমেদের বলা কথাগুলো যেন স্বস্তি দিয়েছে তাকেও। তার নীল চোখ জোড়া ঘুরে এলো আরশির দিকে। আরশি তখন মুচকি মুচকি হাসছে। শেহজাদকে তাকাতে দেখে তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো মেয়েটা। ভাবখানায় এমন যেন সে বহু আগে থেকেই জানতো মেহমেদ মেনে নেবে আয়ান আর যারাকে। শ্বশুরের উপর তার প্রিয় বৌমার যে সাংঘাতিক পর্যায়ের ভরসা। শেহজাদ আর গমরা মুখে বসে থাকতে পারল না। দু হাত মুখের সামনে এনে মাথা নোয়াতেই সূক্ষ্ম হাসির রেখা ছড়িয়ে পড়ল প্রবীর ওই ওষ্ঠপুঠে। যারা বাবাকে জড়িয়ে ধরল না ঠিকই, কিন্তু চোখ জোড়া চিকচিক করে উঠল তার আনন্দে। ওর প্রিয় মানুষটা ওর পরিবারের কাছ থেকে এত আদর পাচ্ছে, এত ভালোবাসা পাচ্ছে। এর থেকে শান্তির আর কিছু হতে পারে বুঝি? মেহমেদ আর আয়ান এই মুহূর্তটুকু মোবাইল বের করে ক্যামেরা বন্দি করে ফেললেন আঞ্জুমান। মরিয়মও চোখ মুছলেন মলিন হেসে। মিশে ভয়টুকু এতক্ষণে যেন দূর হয়েছে তার। তারপর ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালেন, আর বিয়ের তারিখ? আমার কিন্তু তর সইছে না। আর আমি বাপু আগেই বলে রাখছি, আমার ছেলে মেয়ে দুজনের বিয়ের পর আমার কাছেই থাকবে। এই বাড়িটাই হবে ওদের নিজেদের বাড়ি। হ্যাঁ, আমরা বুড়ো বুড়ি যখন আর থাকবো না তখনকার কথা আলাদা, কিন্তু এখন কিছুতেই আমাদের থেকে আলাদা থাকা যাবে না। মেহমেদ মাথা দুলিয়ে হাসলেন। আঞ্জুমান বললেন, তাহলে আসছে শুক্রবারই সেরে ফেলা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি হবে ততই ভালো। সেই ভালো, তুমি কি বলো মেহমেদ? মেহমেদ যেন এবার বেশ রহস্য করে আওড়ালেন, শুক্রবারেই ভেবে বলছো তো? পারবে তো এত তাড়াতাড়ি তোমাদের শপিং টপিং সব সেরে ফেলতে? বিয়ে কিন্তু একটা নয়। সে আমি ঠিক। মরিয়ম এক নাগারে কথাগুলো বলে যেতে নিলেও থামল। চমকে তাকালেন মেহমেদের দিকে। দাঁড়াও দাঁড়াও, বিয়ে একটা নয় মানে? চমকালো বাকিরাও। সবাই যখন প্রশ্ন চোখে মেহমেদের দিকে তাকিয়ে, তখনই আয়ান সরে এলো জারার পাশে। কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বলল, শ্বশুরমশাই মনে হয় আরেকটা বিয়ে করবেন বাটারফ্লাই। কথায় কথায় আন্টির বেলুন হাতে তেরে আসা নিয়েই মনে হয়। আঙ্কেল মনে মনে আপসেট ছিলেন এতদিন, আজ আর থাকতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছেন। আরে বেচারা। বাক্য বিরাম দিয়ে আয়ান কেবল চুক চুক ধরনের আওয়াজ বের করবে, তার আগে ওর পিঠের চামড়ায় চাপা চিমটি কাটলো যারা। মুখে ছদ্ম হাসি ধরে রেখে নিজেও কণ্ঠ নামিয়ে বলল, মা তো বেলুন নিয়ে আসি, তুমি আর একটু উল্টোপাল্টা কথা বললে আমি কি নিয়ে আসবো জানো? অসহায় হাসলো আয়ান। ব্যথায় কুই কুই করতে করতেও কোনো মতে বলল, ছি ছি, কি যে বলো না বাটারফ্লাই। আমার বউয়ের নরম হাত, বেলুন, খুন্তি, ওসব পচা পচা জিনিস। ওসব আমি তোমার হাতের আশেপাশেই রাখবো না। নিয়ে আসা তো দূরের কথা। মেহমেদ হাসানের রহস্যের এই খেলায় ব্যস্ত হলো আশিও। অস্থির হয়ে বলে উঠল, বাবা, এবার কিন্তু তুমি বেশি রহস্য করে ফেলছো। এত সাসপেন্স আর নেওয়া যাচ্ছে না কিন্তু। মেহমেদ নিঃশব্দে হাসলেন আরশির কথায়। আঞ্জুমানও বললেন, ভাইজান, আরশিমা কিন্তু ঠিকই বলেছে। আপনি বলেই ফেলুন তো, দুটো বিয়ে কাদের কাদের? যদিও আমি একটু একটু আন্দাজ করতে পারছি, তবুও আপনার মুখ থেকেই শুনতে চাই। অতঃপর রহস্য ভেদ করলেন মেহমেদ। শেহজাদ আর আরশি উদ্গ্রীব মুখের দিকে একবার একবার করে তাকিয়ে দৃষ্টি ফেরালেন মরিয়মের দিকে। পরপর বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শুক্রবারে দুটো বিয়ে হবে, একটা আমাদের আয়ান রুষার আর একটা আমাদের শেহজাদ আর আরশি মায়ের। কথাখানা শোনা মাত্রই সবার আগে মুখে আঙ্গুল পুড়ে শীষ বাজালো আয়ান। যারা দৌড়ে এসে জাপটে ধরল আশিকে।
শেহজাদ ঘাড় তুলল না আর নিজের ঠোঁট কামড়ে হেসে গেল কেবল। মেহমেদ ফের বলে উঠলেন, তোমার মনে আছে মরিয়ম, ওদের কিন্তু সেভাবে বিয়ের কোনো অনুষ্ঠানও হয়নি, ঘরোয়াভাবে বিয়ে, সেটাও কি ছেলের রাগের যন্ত্রণায় একটু উপভোগ করতে পেরেছি। মরিয়মও মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, ঠিকই তো, রুষা আর আয়ানের বিয়ে এত ধুমধাম করে হলে শেহজাদ আর আরশির বিয়ে এত পাঞ্চে থাকবে কেন? আমি তো সুন্দর সুন্দর ছবিও তুলতে পারিনি ওদের বিয়েতে, এবারে জমিয়ে ছবি তুলবো আমার এই 4 ছেলে মেয়ের বিয়েতে। আর ছবি তোলার দায়িত্ব কিন্তু আগে থেকেই আমি নিয়ে নিলাম আপা, ও ডিপার্টমেন্টটা আমার। বেশ, সে না হয় নিলে, কিন্তু আরও যে অনেক কাজ বাকি, ডেকোরেশন, বিয়ের মেনু, শপিং, কোনো কিছুই যে হয়নি। আরে আপা, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। বিয়ের কার্ডটা একবার বানানো হয়ে গেলে বাকি কাজগুলো দেখবেন আপনা আপনি হয়ে গিয়েছে। আর কয়েক মাস আগে সবটা ঠিক করতে পারলে বিয়ের আগেই আরশি মায়ের মা বাবা আসতে পারতেন, কিন্তু এখন যখন সেটা হলো না, তার মানে বড়দের বাবা আর কোনদের বাবা সবাই কিন্তু আমি নিজে, এখানে কারোর ভাগ বসালে চলবে না। আর সেসব কিছু ভাবতেই পারল না। লজ্জায় কেবলই নুয়ে পড়তে লাগলো শেহজাদের ওই লাশবন্তি। আসলেই তো প্রথমবারের বিয়ে এতই অদ্ভুতভাবে হয়েছিল যে একটা ছবি পর্যন্ত তোলা হয়নি তাদের। আনন্দ করা তো দূরের কথা, তবুও দ্বিধা কমল না ওর। আইঢাই করে বলে উঠল, ননদের বিয়েতে ভাবি হয়ে আমি যদি নিজেই বউ সেজে বসে থাকি, তাহলে এত এত কাজ কে করবে বাবা? এ তোমার ভারী অন্যায় আবদার। অমনি মরিয়ম পেছন থেকে ওর চিবুক ধরে বলে উঠলেন, ওরে আমার পাকনা বুড়ি রে, তুই 2 দিন কাজ না করলে কি সূর্য উঠবে না এদেশে? আর তার থেকেও বড় কথা, তুই কখনো দেখেছিস নতুন বউকে কাজ করতে? নতুন বউ মানে? পাশ থেকে ওর কাঁধ জড়িয়ে ধরল যারা, চোখে টিপে বলল, মানে এই যে ভাইয়ার সাথে তোর বিয়েটা আবার নতুন করে হবে। প্রথম বিয়ে তো আমি পুরো মিস করে ফেলেছি, এবার কিন্তু আর একটা ইভেন্টও মিস করছি না। মরিয়ম বেগম বেশ শক্ত কণ্ঠেই বললেন, বিয়ের আগ অবধি তুই শেহজাদের আর কোনো ফরমাস খাটতে যাবি না বলে দিলাম। ওর কাজ ও একা একা করে নেবে, ও ঘরেও তোর যাওয়ার দরকার নেই। বিয়ে তো বিয়েই, ছেলে মেয়ের বিয়ের আগে এত মেলামেশা ভালো নয়, বুঝলি? হাসি থামিয়ে মেহমেদ বিচলিত স্বরে বলে উঠলেন, আমি তাহলে কার্ড ছাপাতে দিয়ে আসি, আর ডেকোরেটরও তো বলে রাখতে হবে আগে আগে। বাকি প্ল্যানিং তোমরা মেয়েরা করে ফেলো। আর আয়ান বাবা, তুমি ছুটি নিয়ে ফেলো কয়েকদিনের জন্য। এই কয়েকদিন আর কাজে যাওয়ার দরকার নেই। শেহজাদ, তোকেও বলছি, ভার্সিটির প্রেশার দেখাতে আসবি না আমাকে। ছুটি নিয়ে বাবার হাতে হাতে সাহায্য করবি। 2টো বিয়ের কাজ কত তুই জানিস? বাধ্য ছেলের মতো মাথা দোলালো শেহজাদ। অমনি ভ্রু কুঁচকে ফেললো আশি, মনে মনে বিড়বিড় করে বলল, যেই নিজের বিয়ের কথা শুনেছে অমনি খুব মজা নেওয়া হচ্ছে, তাই না? কেমন বোকার মতো হাসছে দেখো, আবার মাথাও নাড়ছে ছুটি নেবে বলে। বাবা তো আর জানে না যে তার ছেলে অলরেডি ছুটি কাটাচ্ছে। জাম্বুবান কোথাকার। দাঁড়ান না, বের করছি আপনার হাসি। যেমন ভাবনা তেমন কাজ। সবাই যখন নিজেদের মতো বিয়ে নিয়ে আলাপ করতে ব্যস্ত, ঠিক তখনই আশি পা নাড়াতে নাড়াতে টেবিলের তলা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দিল শেহজাদের জুতো জোড়া। পরপরই ক্রমেই শেহজাদ পা ঘেঁষে উপরের দিকে তাকাতে লাগলো আশির বাসায় পরা স্লিপার খানা। প্রথমে ব্যাপারটা পাত্তা না দিলেও এবার সতর্ক হলো শেহজাদ। আশি বারবার একই কাজ করায় জুসের গ্লাসটা ঠোঁটের সামনে এনেই সরাসরি ওর দিকে তাকালো মানুষটা। আর যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল রমণী। শেহজাদ তাকাতেই তাকে লক্ষ্য করে চোখ মেরে দিল ও। অমনি আরো এক দফা বিষম খেয়ে বসলো শেহজাদ। নাকে মুখে উঠে গেল গ্লাসের জুস। কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাওয়ার পর সবার মনোযোগ ফিরল ওর দিকে। মরিয়ম ফের বিরক্ত হয়ে বলে উঠলেন, আমি বুঝি না, এ নিয়ে দুবার তুই জুসের গ্লাস হাতে রেখে বিষম খেলি। দেখেছিস আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, একটু সাবধানে খেতে পারিস না সব কিছু? আয়ান দৌড়ে এলো শেহজাদের কাছে। বন্ধুকে শাশুড়ির বোকা থেকে বাঁচাতে গিয়ে বলে বসলো, থাক আন্টি,
বকবেন না ওকে, বুড়ো মানুষ তো, তাই হয়তো বারবার জুস খেতে গিয়ে কেশে টেসে একাকার করে ফেলেছে। শেহজাদ চোখ গরম করে আয়নের দিকে তাকাতেই আরো হাসি পেয়ে বসলো আশির, তবুও ঠোঁট টিপে রাখলো। এখন কোনো মতেই হাসা যাবে না। উল্টো মোবাইলে কিছু একটা টাইপ করে পাঠিয়ে দিল শেহজাদকে। মানুষটা যখন কিছুটা ধাতস্থ হলো তখনই টুং করে ভেসে উঠলো মেসেজের শব্দ। আশির দিকে তাকিয়ে থেকেই পকেট হাতে ফোনখানা বের করলো শেহজাদ। বড় বড় শ্বাস ফেলে দেখলো তার স্নোফ্লাকি নামটাই ভাসছে স্ক্রিনের উপর, নিচে ছোট ছোট অক্ষরে লেখা। বিয়ের কথা শুনেই বিষম খেয়ে বসলেন বরমশাই। বিয়ের পর কি করবেন তাহলে? আমি কি তবে আমার জন্য বর পাল্টে দিতে বলবো বাবাকে? বলবো নাকি যে তাদের ছেলে দ্বিতীয়বার বিয়ে করতে ভয় পাচ্ছে? লেখাগুলো পড়ে ঠোঁটের কোণ চূড়ায় উঠল শেহজাদের। আশির দুষ্টুমি ধরতে পেরেও এক হাতে লিখে পাঠালো। অ্যাজ ইফ ইউ ডেয়ার, আমাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিও না স্নোফ্ল্যাক। শুক্রবারের দিন তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হলেও আমি করব। এতদিন আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না, অসম্ভব। বললেই হলো নাকি? আমি শুনবো আপনার কথা। কথাও শুনবে, আর আজ সবার চোখে ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরতেও বেরোবে। আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব তোমার জন্য। লুকিয়ে কেন বেরোবো? এটাই তো অ্যাডভেঞ্চার জান। বিয়ের আগে বর বউয়ের আলাদা করে সময় কাটানো উচিত, জানো না বুঝি? মা বারণ করেছেন শুনলেন না? আর বলুন যে সবাইকে বলে বের হলে যে ধরা পড়ে যাবেন। আপনার রাতের বেলা মিথ্যের জন্য তাই এসব বলছেন। বেশ বুঝতে পারছি। একটু মিথ্যে বলে যদি আরও কিছুটা সময় তোমার সাথে কাটাতে পারি, তাহলে সেই মিথ্যের জন্য হাজারটা শাস্তিও আমি মাথা পেতে নিতে রাজি স্নোফ্ল্যাক। আপনাকে শাস্তি তো আমি দিব। যত আজ্ঞা মহারানী, শাস্তি দিও, শুধু তোমার আশেপাশে তোমার ছায়া হয়ে থাকতে না করো না, তাহলেই হবে। আইঢাই করে স্ক্রিন থেকে চোখ তুললো আশি। অমনি শেহজাদের নরম চোখে চোখ পড়লো ওর। বুকের ভেতরটা ধক করে উঠলো বোবা শুষ্কায়। শেহজাদের নীলাম্বরের দাপিয়ে বেড়ানো মেয়েটা হঠাৎই যেন মিলিয়ে গেল লাজে। কেয়ারটেকার রবিন স্পিকার মুছছিলেন, হাতে চাপ লেগে চালু হয়ে গেল ওটা। কানে ভেসে এলো কিছু নীরব প্রতিশ্রুতি, একটা গানের কিছু লাইন। ঝরা পাতায় মোড়ানো ম্যানহাইটের রাস্তা, পা মিলিয়ে হেঁটে চলছে হাসান ভিলার রমণীগণ। মরিয়ম, আঞ্জুমান, যারা সবার হাতেই শপিং ব্যাগ। কেনাকাটার এই যুদ্ধ শেষেও তাদের হাসি মুখগুলোয় এক রক্তিও ক্লান্তির ছাপ নেই। কেয়ারটেকার রবিন হাঁটছিলেন তাদের পেছন পেছন, উদ্গীর্ণ নয়নে বারবার জিজ্ঞেস করছিলেন, গাড়িটা এদিকে নিয়ে আসি। আপনারা হেঁটে হেঁটে এত দূর এসেছেন, শুনলে সাহেব রাগ করবেন যে। মরিয়ম বেগম হেসে উড়িয়ে দিলেন রবিনের কথাগুলো, ফুরফুরে মেজাজে আওড়ালেন, সেই তো তোমার সাহেবের ওই কাচবন্দি গাড়ি করেই বাড়ি ফিরতে হবে। গাড়ি অবধি না হয় একটু হেঁটেই যাই। আর সীমা, তুই কি বলিস? রাস্তায় শুকনো ম্যাপল পাতায় দৃষ্টি নিবদ্ধ রাখা রবিন এতক্ষণে হক চকিয়ে চাইল মরিয়মের দিকে। মলিন মুখে বলল, তুমি যা বলবে আমার হাঁটতে খারাপ লাগছে মা। মরিয়ম চড়া হেসে তাকালেন রবিনের দিকে। শুনলে তো তোমার সাহেবের বউ কি বলছে? এবার গাড়ি নিয়ে বাড়ি যাও, আমরা হেঁটে হেঁটেই ফিরবো। আর পেছনে পেছনে ঘুরে একই প্রশ্ন বারবার করো না তো বাপু। কিন্তু ম্যাডাম, এতগুলো ব্যাগ। আঞ্জুমানও বাদ সাধলেন, কথার মাঝে বললেন, ব্যাগ তেমন কিছুটি ভারী নয় রবিন ভাই, আপনি শুধু শুধুই টেনশন করছেন। আমার তো ভালোই লাগছে। মেন্টার হাটেনের বিকেলে যে এত সুন্দর হতে পারে, এই সময় না আসলে তো জানতেই পারতাম না। আপনি তো এখানকার সেন্ট্রাল পার্কে এখন অবধি গেলেনই না। ওখানটা আরো বেশি সুন্দর। বাতাসে বছর ঘুরে আবারও সেই শীত আসার আগের মুহূর্তের ঘ্রাণ। লেকের ধারে ভায়োলিন নিয়ে বসে থাকা মিউজিশিয়ানরা কি অসাধারণ সুর তোলে, না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আপা, যাবেন ওখানে? যাওয়াই যায়। যে কদিন আসি এখানে একটু ঘুরে ঘুরে না হয় দেখে যাই আমার যারা মায়ের শহরটা। ঘোরাঘুরের কথা শুনেই এক পাহে রাজি হয়ে গেল যারা। কিন্তু বেচারা রবিন
রমণীকুলের সাথে পেরে না উঠে দীর্ঘশ্বাস ফেলল। পা চালাতে চালাতে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে নিল হাতের উল্টো পিঠে। বাড়ি তো ফিরবে, শুধু খালি গাড়ি নিয়ে ফিরে শেহজাদ আর মেহমেদের তোপের মুখে না পড়লেই হয়। যদিও তারা ভীষণ ভালো মানুষ, কিন্তু বাড়ির গিন্নিদের ব্যাপারে একটু বেশি পজিটিভ, নয়তো এত দুশ্চিন্তা করতো না রবিন। মরিয়ম বেগম আবারও গল্প শুরু করলেন। আঞ্জুমানের মনোযোগ সেদিকে থাকলেও যারা আর চোখে খেয়াল করছিল আরশিকে। অমন চাঁদ মুখখানায় আজ যেন অমানিসার ঘোর অন্ধকার। আরশি সেই অন্ধকার মুখেই বারবার তাকাচ্ছে হাতে ধরে রাখা ফোনটার দিকে। সময় দেখছে নাকি অপেক্ষা করছে কারো মেসেজের। যারা তো শেষমেশ না থাকতে পেরে জিজ্ঞেস করেই বসল, ভাইয়ার সাথে নেই দেখে মন খারাপ? আরশি চমকে তাকালো। পাশে যারা ফিসফিস করে জিজ্ঞেস করলো। আরশির সাবধানী চোখ জোড়ার সামনে তাকিয়ে দেখে নিল মরিয়ম আর আঞ্জুমানকে। যখন বুঝলো তারা খেয়াল করছে না এদিকটায়, তখনই দম ফেললো মেয়েটা। পরপর ধরা পড়ে যাওয়ার মুখে তাকালো যারার দিকে। তুই কি করে বুঝলি? যারা ভ্রু নাচালো। হাঁটতে হাঁটতেই গর্বের সাথে বুকে হাত গুজে বলল, তোর মুখের দিকে তাকালে যে কেউ বুঝে যাবে যে তোর ভাইয়ার জন্য মন খারাপ। আরে বাবা, ক্লাস নিতে গিয়েছে, রাতে তো চলেই আসবে। বয়কে এত চোখে হারালে হয়? আরশি ঘাড় নাড়ালো আক্ষেপে, ক্ষীণ কণ্ঠে আওড়ালো, বারণ করে দিয়েছি তো। চোখে আর হারালাম কই? চোখে হারালে কি বারণ করতে পারতাম? যারা এবার হয়তো জোর করেই ফেললো শব্দটা। আঞ্জুমান মরিয়ম পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকাতেই তড়িৎ ঠোঁটে ছদ্ম হাসি টানলো যারা। তাড়াহুড়া করে বলল, আরে তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? হাঁটো হাঁটো। রমণীগণ আর ঘাটলো না যারাকে। ভ্রুক্ষেপহীন হাঁটা শুরু করতেই হাঁপ ছাড়লো যারা। তারপর আরশির পাশ ঘেঁষে শুধালো, বারণ করে দিয়েছিস মানে? ভাইয়ার সাথে কি কোথাও বেরোনোর কথা হয়েছিল তোর? আরশি নত মুখেই উপর নিচ করলো মাথা, বিষণ্ণ গলায় বলল, হয়েছিল তো, কিন্তু মা আর আঞ্জুমান আন্টি হুট করে শপিং করতে বেরোলেন, তাই তো জানতাম না। না করে দিতি তাদের, তাহলেই তো হতো। বলে দিতি যে ভাইয়া বেরোবে বলেছে তোকে নিয়ে। দাঁড়া, ভাইয়ার না ক্লাস নিতে গেল ভার্সিটিতে, তাহলে তোকে নিয়ে বেরোতো কখন? ওটাই তো, মিথ্যে বলেছিল, ক্লাস নেই আজ ওনার। আর এদিকে আমিও মাকে না করতে পারিনি, ওনাকে অপেক্ষা করিয়ে রেখেই চলে এসেছি এখানে। কিন্তু এখন তোর ভাইয়ের জন্য মন কেমন করছে, তাই তো? আরশি সফেদ চোখে তাকালো যারার দিকে। ঠোঁট উল্টে ফের মাথা নাড়তেই পেট চেপে হেসে ফেললো যারা। তোদের চেয়ে আমাকে আর বানর মশাইকে বেশি বিবাহিত মনে হয়। আর তোরা 3 বছর বিয়ের বয়স পার করেও ধরা পড়ার ভয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি। যারা চোখ খিচে হাসাটা মোটেও পছন্দ হলো না আরশির। সে কড়া চোখে শাসিয়ে দিল বান্ধবীকে। মোটেও আমাদের নিয়ে হাসবি না বলে দিলাম। যারা প্রেম করার আবার বয়স হয় নাকি? আমি তো ঠিক করে রেখেছি বুড়ো বয়সেও আমরা লুকিয়ে ঘুরতে যাব। বিয়ের আগে প্রেম করতে পারিনি তো কি হয়েছে, এখন করব। এরকম থ্রিলিং ব্যাপার স্যাপার মিস করা যায় না, বুঝলি? সেই তোরা বুড়ো বয়সে প্রেম করবি আর আমি তোদের পাহারা দেব, এবার খুশি? যারা হাসি হাসি মুখে এমন ভাবে জিজ্ঞেস করলো যে আরশিও আর মুখ কালো করে থাকতে পারলো না, নিঃশব্দে হেসে ফেললো অমনি। তখনই মরিয়ম ওদের দিকে তাকিয়ে বলে উঠলেন, সেন্ট্রাল পার্ক হয়ে ভাবছি এবার অভিনবদের বাসায় যাব, বিয়ের দাওয়াতটাও দিয়ে আসবো গিয়ে। যারা আরশি দুজনেই প্রশ্ন চোখে চাইলো মরিয়মের দিকে। আরশি জিজ্ঞেস করলো, কিন্তু মা, অভিনবকে আগে তো কখনো শুনিনি এই নাম। অভিনব হলো তোমার বাবার বোনপো, রুষা আর সায়নের কাজিন বলতে পারো। মা মরা ছেলে, বাবাকে নিয়ে একাই থাকে, তবে বেশ হাসি খুশি। তুমি না দেখলে বিশ্বাস করবে না আরশি, পুরো যেন শেহজাদের বিপরীত, তবে আয়নের সাথে বেশ জমবে। ওর মতোই আমুদে আর হই হুল্লোড় করতে পটু, একেবারে আমাদের অভি। বিয়ের কথা শুনলে হয়তো বলেই বসবে, মামি তোমাদের বাড়িতে বিয়ে, আর তুমি আমাকে এখন বলছো? আরো 10 দিন আগে বলবে না? মরিয়ম এসব বলতে বলতে হাঁটলেও আরশির খেয়াল নেই সেদিকে। তার চোখ আটকে আছে পাশের গলির অন্ধকারে। কেউ কি তাদের ফলো করছে? গোধূলি লগ্নের আলো আধারির খেলায় মত্ত থাকে
পুরনো সব গলি, কেউ গা ঢাকা দিয়ে থাকলেও সহজে চোখে পড়ার মতো নয়। তবুও আরশির মনে হচ্ছে কেউ অনবরত দেখছে তাকে, অনুসরণ করে চলছে ছায়ার মতো। আরশিকে থমকে যেতে দেখে তাগাদা দিল যারা, এগিয়ে যেতে যেতে বলল, আরশি, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি আয়, সন্ধ্যা নামাবি নাকি হাঁটতে হাঁটতে? আরশি হ্যাঁ না করার সুযোগটুকুও পেল না। যারা ততক্ষণে সামনে তাকিয়েছে, আর এই সুযোগেই যেন আরশির মুখ চেপে তাকে হ্যাঁচকা টান দিল সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি। ব্যস্ত রাস্তা থেকে কাউকে এমন উধাও করে ফেলার সাহস কিডন্যাপার ছাড়া আর কারো হতে পারে? কোনো গুন্ডা বদমাশ নয় তো? আরশি ছটফট করে উঠল ওই লোহার মতো শক্ত বুকে পিঠে ঠেকাতেই। হাত দুটো সেই ছায়া মানবের হাতের মুঠোয় থাকলেও পা জোড়া এলোপাথারি ছুড়ল সে। এটাই আরশির মুখ্যম অস্ত্র। জায়গা মতো একটা লাথি মারতে পারলেই খেল খতম। তারপর কোনো মতে হাত দুটো ছাড়াতে পারলেই দৌড় লাগাবে ও। কিন্তু ভাবনা মতো পা উঠানোর আগেই কানের পাশে মুখ নামালো সেই মানুষ। তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, স্টপ আরশি, এটা আমি, তোমার জাম্বুবান, কোনো কিডন্যাপার নই। প্লিজ আর লাথি টাথি মেরো না প্লিজ। ভারী পল্লব ফিরে ধীরে ধীরে ঘাড় ঘুরালো আশি। পেছনে তাকিয়েও যেন বিশ্বাস করতে পারলো না যে তাকে পেঁচিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা শেহজাদ। তবে পরিচিত পারফিউমের ঘ্রাণ পেতেই ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া চোখ মুখ হুট করেই নরম হয়ে এলো মেয়েটার। ধরা গলায় বলে উঠল, আপনি আমার জাম্বুবান? তোমার জাম্বুবান। হাত দুটো আলগা হলো অমনি শেহজাদের দিকে সোজা হয়ে দাঁড়ালো আরশি। আপনি ফলো করছিলেন আমাদের? শুরু থেকে। মুহূর্তেই রাগে ফুঁসে উঠল ওর ছোট্ট নাকটা শক্ত গলায়। আরেকটু হলে যে ভয়ে আমি মুচসা যেতাম সেবেলা। বড় এসেছেন আমি তোমার জাম্বুবান। জাম্বুবান তো কি হয়েছে? জাম্বুবান হলেই ভূতের মতো অন্ধকারে দাঁড়িয়ে এভাবে পাকড়াও করতে হবে, ফলো করতে হবে? শেহজাদ কিছু বলতে গিয়েও মাথা নোয়ালো। হাত দুটো সামনে এনে বাধ্য হয়ে দাঁড়ালো বউয়ের সামনে। ফের খানিকটা সাহস জুগিয়ে মিনমিন করে বলল, তোমাকে তো এমনিতেও একদিনে আর পাবো না। আজকে ঘুরতে যাব বললাম, তাও না করে দিলে, তাই তো বাধ্য হয়ে। ঘুরতে যেতে পারেননি বলে নিজের বউকে মাঝ রাস্তায় কিডন্যাপ করবেন? আপনি না প্রফেসর, এই শেখাবেন আপনি আপনার স্টুডেন্টদের? এবারে ঠোঁটের কোণ ঠেলে দুষ্টুমির হাসি হাসলো শেহজাদ। আচমকায় ধীর গতিতে এক পা দু পা করে এগিয়ে এলো আরশির দিকে। বেচারি পেছোতে পেছোতে গিয়ে ঠেকলো পুরনো ইটের দেওয়ালে। আর রাগ টাক উবড়ে গিয়ে তাকে ঘিরে ধরলো এক ঝাঁক লাশ। শেহজাদও নিজের লাজবন্তীকে দেওয়ালের সাথে কোণঠাসা করে চওড়া করলো নিজের হাসি। এক হাত আরশির মাথার এক পাশে রাখলো ঠেস দিয়ে দাঁড়াতে। পরপর অন্য হাতে তুলে নিল রমণীর চিবুক। হাসকি স্বরে বলল, কথায় কথায় প্রফেসর হওয়ার খোটা কেন দাও স্নোফ্ল্যাক? কারণ আপনার কাজ কারবারই এমন। কেমন? ভীষণ আনপ্রেডিক্টেবল। আমি মানুষটাই যে ভীষণ আনপ্রেডিক্টেবল জান, কিন্তু চিন্তা নেই, তোমার জন্য একটু একটু করে প্রেডিক্টেবল হওয়ার চেষ্টা করছি। শেহজাদের দৃষ্টি তখন আরশির ঠোঁট আর চোখে এলোমেলো ঘুরছে। ঢোকের সাথে ওঠানামা করছে তার কণ্ঠমণি। মৌনতা যেন শরীরের উত্তাপ হয়ে ঝেঁকে বসেছে তাদের মধ্যখানে। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে হৃদযন্ত্রখানা। আরশি সতর্ক চোখে তাকালো পাশের রাস্তায়। গলির এই আবসা অন্ধকারে যে কেউ এভাবে দেখে ফেলবে ওদের, ধরা পড়বে নয়। বাঙালি মনটা মান সম্মান চলে যাওয়ার ভয়ে আইঠাই করে উঠল ওর। শেহজাদের তো ভরসা নেই, যদি এখানেই কিছু করে বসেন। কি ভাবছো? ভাবছি অন্য কোথাও যাই, এখানে। ওই অবধি থেমে গেল বাক্যটুকু, সেই সাথে থেমে গেল আরশির নিঃশ্বাসের গতি। ঠোঁটের দখল দায়িত্ব এখন শেহজাদের। শ্বাসটুকু পর্যন্ত নিতে দিল না আরশিকে, ছাড় দিল না নরম মোলায়েম ঠোঁটখানার। আরশি সেসব খেয়ালও রইল না। চোখ বুজে ঘাড় বাঁকালো সে। আনমনেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আঁকড়ে ধরল প্রিয় মানুষটার ঘন চুলগুলো। যখন হুঁশ ফিরল তখন দুজনের অবস্থা বেহাল। দুজনেই চুল এলোমেলো, ঠোঁটের রক্ত জমাট বেঁধে
কালশিটে পড়ে গেছে। নিজেদের দেখে নিজেরাই হেসে ফেলল ওরা। শেহজাদ তার প্রিয়দর্শনীর ঠোঁটের কোণে ফের একবার আলতো চুমু খেয়ে বলল, তাহলে বাসায় যাই, চলো। এত কায়দা করে কিডন্যাপ করলেন ভিকটিমকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বুঝি? শহর ঘোরাবেন না? তুমি ঘুরবে আমার সাথে? ভদ্রলোক হয়ে থাকলে ভেবে দেখবো, ঠিক করেছি। শেহজাদ মাথা নোয়ালো নিষ্ঠা কামড়ে। ঠোঁটে তার ছড়িয়ে আছে বেলাহাস হাসি। স্বর নামিয়ে আওড়ালো, এভাবে কন্টিনিউয়াসলি সিরিয়াস করলে কতক্ষণ ভদ্রলোক হয়ে থাকবো? যতক্ষণ বাসায় না ফিরছি। আশিও ঠোঁট কামড়ে চোখ নামালো। হাসি থামাতে নয়, শেহজাদের অমন ঘোর লাগা দৃষ্টি থেকে পালাতে, কিন্তু চোখ সরালেও বাকি লাল লাল হয়ে যাওয়া গাল দুটো তারা শেহজাদের নজর এড়াতে পারবে না। পরপরই ব্যস্ত হাতে দু হাতে আলতো ধাক্কা দিল শেহজাদকে। সামনে থেকে মানুষটাকে সরিয়ে বেরিয়ে গেল চড়ুই পাখির মতো। গলির মুখে গিয়ে উকি ঝুঁকি মারল রাস্তায়। না, যারারা নেই, চলে গিয়েছে তার মানে। তখনই মোবাইলটা টুং করে বেজে উঠল আশির। বের করতেই দেখলো যারার মেসেজ এসেছে, যেখানে লেখা, মার মনিকা আমি ম্যানেজ করে ফেলবো, চাপ নিস না, এনজয় ইউর ডে ডার্লিং। তার মানে যারা খেয়াল করেছে সবটা। অমনি মুস্কি হাসি ফুটলো আশির ঠোঁটে। ঘুরে তাকালো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ানো শেহজাদের দিকে। সে মানুষ ভীষণ শান্ত, এখন অপেক্ষা করছে নিজের প্রশ্নের উত্তরের জন্য। আশি গলি থেকে বেরোতে বেরোতে গলার স্বর উঁচিয়ে বলে উঠল, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিয়েটা আবার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনাকে জেন্টলম্যান হয়েই থাকতে হবে মিস্টার বউ কিডন্যাপার। শেহজাদ সোজা হয়ে দাঁড়ালো তখন। শার্টের স্লিপ কুনোই অবধি ফোল্ড করতে করতে প্রস্তুতি নিল আরশিকে ধরার জন্য। দাঁড়াও আরশি, দৌড়ানোর চিন্তা করো না, আমার সাথে পারবে না কিন্তু। আরশি হাসলো ঠোঁট টিপে। ও থামলো না, শেহজাদের দিকে তাকিয়ে পিছিয়ে যেতে লাগলো ক্রমশ। হুট করেই সেই প্রাণবন্ধ নিজেকে নিজের মধ্যে খুঁজে পেয়ে উচ্ছ্বাসিত গলায় আওড়ালো, আজকে আমিও দেখি দ্য গ্রেট শায়ান শেহজাদ হাসান তার বউকে দৌড়ে ধরতে পারে কিনা। অ্যামেলিয়া আগন্তুকের পাঠানো সেই মেসেজের লেখা ঠিকানাটা আরও একবার পড়ল। তারপর চোখ তুলে তাকালো মাথার উপরে লাগানো সাইনবোর্ডের দিকে। নিউ ইয়র্ক কফি শপ। ঠিক ঠিক জায়গাতেই এসেছে তার মানে। ও জিন্সের সাথে ক্যাজুয়াল হুডি পরনে অ্যামেলিয়ার। ভেতরে ভেতরে ভয় পেলেও বাহিরে কঠোরতা বজায় রেখে কফি শপের ভেতরে ঢুকলো মেয়েটা। এখানে মানুষজনের ভিড় কম নয়, তবুও একেবারে শেষ টেবিলের কর্নারে বসে থাকা মানুষটার সবার আগে চোখে পড়ল ওর। আতঙ্কে দুধ সাদা স্রোত বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। আগন্তুক ওকে দেখেই যেন ফিসেল হাসলো। কালো লেদার গ্লোভস পরা হাতটা উঁচু করে ইশারায় কাছে ডাকলো অ্যামেলিয়াকে। অ্যামেলিয়া একবার ভাবলো ছুটে পালাবে এখান থেকে। লোকটা দূর থেকেই যেন শুষে নিচ্ছে ওর সমস্ত ভোলাটুকু। কেমন এক অশুভ শক্তি ঘিরে আছে ওই কালো লেদার জ্যাকেট আর স্কেলেটাল মাস্কের ভেতরে থাকা মানুষটার চারপাশে। কিন্তু যতক্ষণে অ্যামেলিয়া সাহস জোগালো ততক্ষণে ওর শরীর যেন আপনা আপনি চলে গিয়েছে ওই শেষের টেবিলটার সামনে। চেয়ার টেনে বসার সাহস আর পায়নি। অ্যামেলিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেই হাসির তোরে দুলে পড়ল মাস্ক পরা মানুষটা। নিজেও উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো অ্যামেলিয়ার সামনে। অ্যামেলিয়া ঢোক গিলে আশেপাশে তাকালো। সবাই যে যার মতো নিজের জগতে ব্যস্ত। বিপদে পড়লে আদৌ কি কেউ সাহায্য করতে আসবে ওকে? অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? আমার না হওয়া বউ। বাই দ্য ওয়ে, ডিড ইউ থ্রো দ্যাট রিং অ্যাওয়ে? আওয়ার এঙ্গেজমেন্ট রিং? হাউ ইউ ডিড? ভারী স্বর কর্ণগোচর হতেই বড় বড় চোখে আগন্তুকের দিকে চাইলো অ্যামেলিয়া। কাপা কাপা গলায় বলে উঠল, আদি। মুখ দিয়ে আফসোসের শব্দ করলো আদি। স্কিটল মাস্কটা খুললো পরপর। গা হিম করা হাসি হেসে তাকালো অ্যামেলিয়ার দিকে। চিনতে পেরেছো তাহলে? আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। গুড গার্ল, আই এম ইমপ্রেসড। কিন্তু তুমি তো জেলে ছিলে, ছাড়া পেলে কি করে? আদি ফের দুলে উঠলো হাসতে গিয়ে। মাস্কটা মুখে গুলিয়ে আওড়ালো, ছাড়া পাইনি তো পালিয়েছি। পালিয়েছ?
স্বর বদলে গেল আদির, হিসিয়ে বলল, পালিয়েছি, ওই পরিবারটার জন্য আজ আমাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে। আশি আর শেহজাদ, ওরা দুজন নরক বানিয়ে ছেড়েছে আমার জীবনটা। জানো, তুমি জানো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি কার জন্য জানো? অ্যামেলিয়া কিছু জিজ্ঞেস করতে পারল না। আদি বলে গেল পরপর,